লাইন ফলো করতেছে। এখন এটাও আমরা করে ফেলছি, তো সেটার প্রবলেমটা মানে আমরা করি নাই, আমরা এখান থেকে আসলে শুরু করব। আজকে আমরা যেটা যাব, আরো বেশি লোড আসলে তখন এটা আরো বেশি স্ট্রেইন হবে, অর্থাৎ এই ছবিটা, এবং তখন আর স্ট্রেস এবং স্ট্রেইন লিনিয়ার থাকবে না। তখন আমরা কিভাবে করব, এবং ফাইনালি ইনফ্যাক্ট ফাইনালিতেই আমরা করব যে আসলে কত মোমেন্টে এটা ফেল করবে সেটা কিভাবে বের করব, সেটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়। তোমাদের মনে হয় 100 জন চলে আসছে, আমরা শুরু করি। তাহলে আমরা এটা করে ফেলছি অলরেডি প্রথম আগেই। আর গতদিন আমরা এই প্রবলেমটা করছিলাম যে এখানে স্ট্রেস ইলাস্টিক সেকশন যেখানে ক্র্যাকড, তখন ট্রান্সফর্ম সেকশনটা আমরা এরকম একটা ট্রান্সফর্ম সেকশন ধরে নিয়েছিলাম, কিন্তু স্ট্রেসটা স্টিল ইলাস্টিক। এটা করে আমরা ফর্মুলা বের করছিলাম এবং বলছিলাম যে কেডিটা বের করা সম্ভব ফ্রম আমাদের মেকানিক্স থেকে, আমরা কেডিটা বের করছিলাম। তো এই কোয়েশ্চেনটা আসছিল, আমরা বলছিলাম এটাকে, আমি বলছিলাম যে এটা বের করতে পারবো কি হয়ে, যেন আমরা মোমেন্টে নিছিলাম এই কেডি নিউট্রাল এক্সিসে মোমেন্টে নিছিলাম। নিউট্রাল এক্সিস না বলে এটাকে সেন্ট্রয়েড বলা ভালো। আগের দিন আমি মনে হয় সিজি টার্মটা বলছিলাম। ইউনিফর্ম সেকশনে সিজি আর সেন্ট্রয়েড বেসিক্যালি একই জিনিস, মানে শুদ্ধভাবে বলতে হলে আমার মানে সেন্ট্রয়েড বলা উচিত। তাহলে তোমরা এটা তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল যে এই ইকুয়েশনটা তোমরা উপরেও মোমেন্ট নিয়ে করবা, অন্য জায়গায় মোমেন্ট নিয়ে করবা, বাট এটা তোমরা করে দেখবে, এটা হবে। ঠিক আছে, আচ্ছা এখন তারপরে আমরা ইকুয়েশন গুলো দেখছিলাম, এখান থেকে আমরা কে এর একটা ইকুয়েশন বের করছিলাম। ওই কে এর আগের থেকেই আসবে, কে টাকে একটা কোয়াড্রেটিক ফর্মে বললেই ইকুয়েশনটা এভাবে চলে আসবে। তো এই ইকুয়েশনটা তোমরা একটু সলভ করবা, এই যে এখান থেকে আসবে 4.19 থেকে আমরা যদি রো একটা টার্ম ইন্ট্রোডিউস করি তাহলে এটা পেয়ে যাবো। আজকে আমরা প্রথমে একটা প্রবলেম করে নিই। প্রবলেমটা শুরুটাই হচ্ছে যে আমাদের আগের বিম যেটা ছিল সেই ক্রস সেকশনটাকেই বলা হচ্ছে যদি এম ইকুয়াল টু 90 কিউব ফিটে যাই তাহলে আমাদের কত স্ট্রেসেস হবে সেটা বের করতে বলা হচ্ছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে সেকশনটা এম ক্র্যাকে ক্রস করছে, তার মানে এম ক্র্যাক মানে হচ্ছে কত সেটা আমরা বের করবো। এর আগের দিন ক্লাসে আমরা বের করছিলাম এটা মানে 49 কিউব ফিট হয়, তাহলে এটা ক্র্যাকড। তাহলে আমরা ক্র্যাক যেহেতু, তাহলে আমাদের এখন প্রথমে আমরা কে বের করব। তো কে বের করার জন্য আমাদের রোটা বের করতে হবে। রো মানে হচ্ছে এএস বাই বিডি। এএস এর পরিমাণটা বসাই দিলাম, বি দিলাম, ডিবি দিলাম, রো এন এর ভ্যালু মনে হয় 8 আছে এখানে, গুণ করলাম, কে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করে আমরা পেলাম কে এর মান 0.332। এটা কিন্তু এরকমই হবে মনে রাখবা, 0.3 থেকে 0.4 এর মধ্যে হবে। তাহলে কে ডির ভ্যালুটা পেয়ে গেলাম। একইভাবে জে এর ভ্যালু পেলাম, যে ওখান থেকে আমরা দেখছি যে যেহেতু ট্রায়াঙ্গুলার তাহলে জে ইকুয়াল টু 1 মাইনাস কে বাই 3 হয়। এটার ভ্যালু প্রায় 90% এর কাছাকাছি হবে। তারপরে আমরা স্ট্রেস বের করলাম, আমাদের ফর্মুলা যেগুলো আমরা বের করছিলাম সেখান থেকে এফসি বের করলাম, যে কংক্রিটের স্ট্রেস আমাদের এই জায়গাটায় টপে 1383 স্ট্রেস আসছে, এটা কম্প্রেশন। আর স্টিল স্ট্রেসটা আমরা বের করে ফেললাম, এটা কিছুই না, জাস্ট এক্সটার্নাল মোমেন্টের সাথে ইন্টারনাল স্ট্রেসের একটা ইকুইলিব্রিয়াম করলাম। একটু আগে আমরা ডিরাইভ করছি আগের দিন। তাহলে এফএসটাও বের করতে পারলাম। যে এখানে যেটা দেখার বিষয় সেটা প্রবলেমটা ঠিক হবে ততক্ষণ পর্যন্ত, এই যে যতক্ষণ আমার এফসি প্রাইমটা, সরি এফসি এর ভ্যালুটা এখানে 1300 আসছে, আমাদের এটা 4000 পিএসআই কংক্রিট ছিল। এটা কিন্তু আমরা আগেই বলছিলাম এখানে লিনিয়ার আছে, তার মানে এটা এফসি প্রাইম বাই 2 অর্থাৎ 4000 বাই 2 অর্থাৎ 2000 এর মধ্যে আছে, তার মানে এখনো এটা ভ্যালিড। তাহলে অঙ্কটা এখানেও ঠিক হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি যে এই রেঞ্জে এটা করা যাবে। একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে স্টিলের স্ট্রেসটাও আমরা ফর্মুলা বসালে দেখতে পাচ্ছি 22 এটাও ঠিক আছে, যে এটা অনেক কম, 60 অনেক কম। এই প্রবলেমটা তোমাদেরকে করতে বলছিলাম যে সেম প্রবলেমটা মনে করি মোমেন্ট দেয়া নেই, দেয়া আছে অ্যালাউয়েবল স্ট্রেসেস, যে আমার কংক্রিট নিতে পারে এফসি প্রাইম, আমি তার 45% পর্যন্ত অ্যালাউ করব, এটা আমাকে বলতেছি অ্যালাউয়েবল স্ট্রেস। আর এফএস এর ভ্যালু 24 কেএসআই যদি হয় তাহলে আমাদের অ্যালাউয়েবল মোমেন্ট কত। এটা আগের দিন একজন বলছিলাম যে আমি যদি এই ভ্যালুটা এখানে বসাই দিই, এই ভ্যালুটা এখন অ্যালাউয়েবল ভ্যালুগুলো বসাই দিই, তাহলে আমি মোমেন্ট পাবো ফ্রম কম্প্রেশন মোমেন্ট পাবো একটা, আর ফ্রম টেনশন পয়েন্ট অফ ভিউ একটা মোমেন্ট পাবো। যে দুটো মোমেন্টের মধ্যে কম মোমেন্ট যেটা হবে সেটাই আমি আসলে অ্যালাউ করতে পারবো, তাহলে আমার স্ট্রেস গুলা এই লিমিটের ভিতরে থাকবে। তাহলে আমরা প্রবলেমটা বুঝে ফেলছি। তাহলে এই প্রবলেমটা তোমরা করবা,
যেটা বক্সের মধ্যে করলাম। এছাড়াও আরেকটা জিনিস তোমরা করবা, সেটা হচ্ছে এই সেকশনটার আইটা বের করবা। আরেকভাবে অঙ্কটা আমরা করবো। আগেই বলছিলাম যে মেকানিক্স শাস্ত্রটা একটা নির্ভুল শাস্ত্র, সুতরাং আমরা এইভাবে না করে অন্যভাবেও করতে পারি, সেটা জাস্ট দেখার জন্য। এটার ইনার্শিয়াটা আমরা বের করতে পারবো, তাই না? ইনার্শিয়াটা কি হবে? এইখানে ইনার্শিয়াটা বের করবো। ইনার্শিয়াটা যদি বের করতে চাই, তাহলে আগে ছিল bh³/12 ছিল এখানে, আমরা ইচ্ছা করলে bh³/12 করে এটাকে ট্রান্সফর্ম করে ad² করে এখানে আনতে পারি, অথবা এখানে ইনার্শিয়াটা আসলে হচ্ছে bh³/3, সেটা আমরা জানি। প্লাস যদি এটা অ্যাড করি তাহলে আমরা দেখবো যে ইনার্শিয়াটা এত হয়। তারপরে আমরা my/i করে আমরা একটু আগে যে স্ট্রেস গুলো পেলাম, একই স্ট্রেস আসার কথা, এটা তোমরা করবা। তাহলে এই দুটো প্রবলেম তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট রইল। আচ্ছা, এবার আমরা একটু আগেই, আজকে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ফ্লেক্সুরাল স্ট্রেংথ। আচ্ছা, এই পর্যন্ত তো আমরা আগের দিনও মানে একটু বলছিলাম, তাই না? এই পর্যন্ত কারো প্রশ্ন থাকলে করো, নইলে আমরা একটু আগাই। কারো মনে কোনো প্রশ্ন আসতেছে? না আসলে খুব ভালো কথা, কারণ এটা খুব কঠিন কিছু না। এই পর্যন্ত তোমরা সবাই দেখবা। এবার আমরা একটু দেখি যে আমাদের আসলে স্ট্রেস লেভেলে যেমন বের করা দরকার, আমাদের মেইন ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এই সেকশনটা কত মোমেন্ট নিতে পারে, অর্থাৎ যেটাকে আমরা নমিনাল মোমেন্ট ক্যাপাসিটি বলছি, সেটা কত, সেটা বের করবো কিভাবে। সেটা বের করার জন্য আজকে আমরা একটু জিনিসটা আমরা আগাই। তার মানে এটা হচ্ছে একদম ফেলিওর। ওকে, এখন যখনই আমার লোডের পরিমাণ আরো বেশি হবে, তখন আমার প্রথমে হচ্ছে, আমরা যদি তাকাই, স্ট্রেইনের ভ্যালুটা ইলাস্টিক, সরি ইলাস্টিক বলা হচ্ছে না, স্ট্রেইনের ভ্যালুটা স্ট্রেইট লাইন। তার মানে এটা সবসময় হবে, প্লেন সেকশন রিমেন প্লেন মানেই হচ্ছে এটা স্ট্রেইট লাইন হবে। ভালো কথা। এখন স্ট্রেসের দিকে আমরা তাকাই, দেখতে পাচ্ছি স্ট্রেসটা কিছুটুকু পর্যন্ত ইলাস্টিক। কতটুকু পর্যন্ত আমরা জানি, এটা ইলাস্টিক না বলে আমরা মানে প্রপোর্শনাল বলা উচিত। বইতে ইলাস্টিক আর প্রপোর্শনালটাকে একভাবে বলছে, কিন্তু আমরা মোর কারেক্ট হবে প্রপোর্শনাল বলাটা, অর্থাৎ হুকস ল ভ্যালিড। এরপরের অংশটা আমরা জানি যে কংক্রিটের স্ট্রেসটা আর লিনিয়ার থাকবে না, তখন এটা এরকম হয়ে যাবে। এখন সেটা আমরা জানলাম, কিন্তু এখন এটাকে আমরা কাজটা করবো কিভাবে, আমরা বের করবো কিভাবে, সেটাই হলো ইস্যু। এখন যেটা এখানে বলা হচ্ছে সেটা আমরা খেয়াল করি। এইটার শেপ, এই যে আমরা একটা কার্ভ, একটা এরিয়া পেলাম, এইটার শেপ অনেক রকম হতে পারে। এরকম কার্ভ হতে পারে, এটাকে আমরা এবং এই কার্ভটাও বিভিন্ন রকম হতে পারে। কেন? কারণ আমরা একটু আগে আমরা প্রথমেই দেখছি কংক্রিটের স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রামটা বিভিন্ন শেপ ধারণ করে, এবং বিভিন্ন কংক্রিটের জন্য তোমার কংক্রিটের স্ট্রেংথের সাথেও রিলেট করে। আবার যদি আমি স্ট্রেইন রেট, আমি যদি স্লো রেট করি বা ফাস্ট রেট করি, তাহলেও এটা শেপে পার্থক্য আসে। তাহলে আসলে কিন্তু এই জিনিসটা কমপ্লিকেটেড, যে আমি এই শেপ থেকে টোটাল কম্প্রেশন কত আসতেছে এটা বের করবো কিভাবে। এর আগে যেমন আমরা হাফ ট্রায়াঙ্গেল থেকে হাফ ভূমি উচ্চতা করে বের করছিলাম, বাট এইখানে তো শেপটা খুবই অদ্ভুত একটা শেপ। এই শেপটা আমরা বের করবো কিভাবে, এটার জন্য টোটাল কম্প্রেশনটা এই কংক্রিট সেকশনে কাজ করছে কত, সেটা বের করবো কিভাবে। এখানে যেটা বলা হচ্ছে, এই ভ্যালুটা আসলে শেপটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কেউ যদি আমাদেরকে বলে দেয় যে একটু এটা বলতে পারছে এটা কিন্তু এইদিকে আবার পারপেন্ডিকুলার একটা মানে সেকশনটা এদিকে বি পর্যন্ত, তার মানে এরকম একটা জায়গার মধ্যে এরকম একটা শেপ কাজ করতেছে। হ্যাঁ, মানে আমি যদি আঁকি এটা এরকম একটা শেপ, এই জিনিসটা আমি বের করতে চাচ্ছি। হ্যাঁ, তো আমাকে যেটা বলা হচ্ছে যে আমি সিটার এই শেপটা আমার ইম্পর্টেন্ট না, আমি যদি এইভাবে কোন একটা এম্পেরিক্যালি যদি জিনিসটা বের করে আনতে পারি বাই এক্সপেরিমেন্ট, তাহলে আমাদের কাজ হয়ে যায়। দুটা জিনিস বের করতে হবে, একটা হচ্ছে যে অ্যাভারেজ স্ট্রেসটা, আমি আবার একটু ক্লিয়ার করে নিই। অ্যাভারেজ স্ট্রেসটাকে যদি আমি এরকম শেপ না ধরে, আমি যদি একটা সার্টেইন অ্যাভারেজ ধরতে পারি, এরকম একটা শেপ ধরতে পারি, এটা আমি বলতেছি আলফা এফসি প্রাইম, এটা সরি কেমন জানি হয়ে যাচ্ছে, আলফা এফসি প্রাইম যদি আমি একটা ভ্যালু সমানভাবে কাজ করতেছে ধরতে পারি, আলফার ভ্যালুটা যদি আমি এক্সপেরিমেন্টালি বের করতে পারি, তাহলে টোটাল কম্প্রেশন হবে আলফা এফসি প্রাইম টাইমস সি টাইমস পারপেন্ডিকুলার টু, এখানে যেটা দেখতে পাচ্ছি বি হচ্ছে বিমের উইডথ, তার মানে এটা হচ্ছে টোটাল ফোর্স। তাহলে এটা আমি জানি না আলফাটা কিভাবে বের করলো, বাট এক্সপেরিমেন্টালি এটা বের করা সম্ভব। একইভাবে আমার এটাও জানা দরকার যে এটা কত নিচে কাজ করতেছে, উপর থেকে কত নিচে। তো ধরে নিলাম আমি এটা যদি সি হয়, সি এর একটা অংশ বিটা সি অনুযায়ী কাজ করতেছে। এখন বিটা সি আর আলফা আর বিটা আমি পাবো কোথা থেকে? এটা আমাদের আগেই অনেক এক্সপেরিমেন্ট করে বিভিন্ন ক্রস সেকশনে বিভিন্ন কংক্রিটের জন্য এই আলফা এবং বিটা বের করা আছে।
এবং সেটা আমরা একটু পরে দেখবো। এবং আমরা আগেই বলছিলাম যে মেকানিক্স অফ রিইনফোর্সড কংক্রিট ইজ অলওয়েজ সাপোর্টেড বাই লট অফ এক্সপেরিমেন্টস। তার মধ্যে এখন আমরা প্রথমেই দেখবো যে আলফা বিটার ভ্যালুটা আসলে এক্সপেরিমেন্টালি বের করা হয়েছে। আচ্ছা, এখন এটা বের করলে আমাদের সুবিধাটা কি সেটা দেখো। বের করলে আমাদের কিন্তু খুব সুবিধা হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু লিভার আর্মটা পেয়ে যাচ্ছি আমরা। টোটাল ডেপথটা ছিল ডি, যেটাকে আমরা এফেক্টিভ ডেপথ বলতেছি। তার থেকে যদি বিটা সি বাদ দিই তাহলে এটাই হচ্ছে আমার লিভার আর্ম। আর সি হচ্ছে, এখন আমরা ধরে নিচ্ছি যে সি হচ্ছে আলফা এফ সি টাইমস বিসি। আর নিচের তো খুব সহজ, নিচে আমাদের এটা টেনশন ডেভেলপ করতেছে স্টিলের মধ্যে, সেটা পরিমাণ এস, তার স্ট্রেস হচ্ছে এফএস। তাহলে এই ডায়াগ্রামটা ইউজ করে আমরা এখন আগাবো, দেখি আমরা এটাকে ব্যবহার করে আমাদের মোমেন্ট গুলো যেটা আমরা বের করতে চাচ্ছি সেটা বের করতে পারি। আচ্ছা, এখন ফেলটা দুই রকম ভাবে হতে পারে। এক হচ্ছে, যদি আমরা ছবিতে একই ছবি আমি বারবার দেখাচ্ছি, এক হতে পারে ফেলিওরটা, যেহেতু আমরা এখন ফেলিওর, এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করো, লিনিয়ার থেকে নন লিনিয়ার হয়ে যাওয়ার পরেও কিন্তু ফেলিওরটা একদম শেষ স্টেজ। আমরা মাঝখানে স্টেজটা নিয়ে মাথা ঘামাচ্ছি না, আমাদের আসলে ফেলিওরটাই বের করা দরকার, কারণ সেটাই হবে নমিনাল ক্যাপাসিটি। তাহলে প্রথমে আমরা দেখতেছি যে আমাদের এই অংশটায় ফেল করতে পারে বা ফেল ইনিশিয়েট করতে পারে এই রডটা ইল্ডিং এর মাধ্যমে, অথবা কংক্রিটটা ক্রাশিং এর মাধ্যমে। কংক্রিটের ক্রাশিংটা সাধারণত হয় এই স্ট্রেন, এটাকে স্ট্রেন দিয়ে ডিফাইন করা হয় 003 থেকে 004। তোমরা যদি প্রথম গ্রাফটার কথা মনে রাখো, কংক্রিটের কংক্রিট 003 থেকে 004 এ ক্রাশ করে, অর্থাৎ ধুম করে ভেঙে যায়। আমরা এই ভ্যালুটা ধরবো 0.003, এই ভ্যালুটা আমরা কনজারভেটিভ ভ্যালুটা ইউজ করবো, ছোট ভ্যালুটা। অর্থাৎ এই যে যখনই আমরা এপসাইলন ইউ লিখবো তখনই তোমরা বুঝবা যে এই এপসাইলন ইউ মানে হচ্ছে 0.003 কম্প্রেশন স্ট্রেইন, কম্প্রেসিভ স্ট্রেইন, যেখানে কংক্রিট ক্রাশ করতেছে। ঠিক আছে, সুতরাং প্রথমে আমরা বুঝবো যে এই ডায়াগ্রামটা যখনই আমরা আঁকবো তখন বুঝতে হবে এই ডায়াগ্রামটা একটা লিমিটিং ডায়াগ্রাম, অর্থাৎ এটা ঠিক ফেল করার আগের একটা ডায়াগ্রাম আমরা আঁকতেছি, এখানে স্ট্রেইনটা, কংক্রিটের স্ট্রেইনটা 003 তে চলে যাচ্ছে এখানে। এবং পরের লাইনটা দেখো লেখা আছে আইদার ক্যান রিচ ফার্স্ট, অর্থাৎ আগে আমার আইদার ইল্ডিং শুরু হয়ে যেতে পারে, তারপরে ইল্ডিং হইতে 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 এক সময় গিয়ে কংক্রিটে উল্টা দিকে কংক্রিটটা ক্রাশ করতে পারে, এটা একটা সিচুয়েশন। আরেকটা হচ্ছে ইল্ডিং হইলই না, এটা সরাসরি ক্রাশ করতে পারে। দুটো সিচুয়েশনই হতে পারে। এবং আমরা এর আগের দিন একটা এক্সপেরিমেন্ট দেখছিলাম যেখানে অনেকক্ষণ ধরে ডিফ্লেক্ট করে 3.5 ইঞ্চি প্রায় 4 ইঞ্চি ডিফ্লেকশন হয়েছিল, একটা ভিডিওতে আমরা দেখছিলাম। সেখানে আমরা বুঝতেই পারছি ইল্ডিংটা আগে হয়েছে, ইল্ডিংটা হয়ে অনেকক্ষণ ধরে ইল্ডিং হয়ে ডিফ্লেক্ট করে ক্র্যাক ওয়াইড হয়ে আমাকে অনেকক্ষণ ধরে ওয়ার্নিং দেওয়ার পরে ধুম করে ফাইনালি কিন্তু ধুম করে এই জায়গাটা ভেঙে গেছে। তার মানে প্রথমে একটা জিনিস বুঝতে হবে, কংক্রিটের বিম সব সময় কিন্তু ভাঙবে হচ্ছে ফাইনালি আমার কম্প্রেশনে ধুম করবে, ধুম করে কম্প্রেশনে ভেঙে যাবে যখন এটা স্ট্রেইন 0.003 রিচ করবে। কিন্তু এই জিনিসটা দুইভাবে রিচ করতে পারে, একটা হচ্ছে স্টিলের ইল্ডিং এর মাধ্যমে শুরু হয়ে ক্রাশিং এ শেষ হতে পারে, অথবা ইল্ডিংটা হলোই না সরাসরি ক্রাশিং হতে পারে। এটা ডিপেন্ড করবে আমরা কিভাবে ডিজাইন করছি, আমি কত পরিমাণ রড দিচ্ছি, সেটা আমরা আজকে একটু দেখবো, সেটা আমি কিভাবে অ্যাডজাস্ট করব। এবং আমরা কিন্তু সবসময় ডিজায়ারেবল হবে যে অনেকক্ষণ ধরে যাতে ইল্ডিং হয়। আমরা জানি যে 60 গ্রেড রড 0.002 স্ট্রেনে ইল্ডিং হয়, আমরা চাবো যে অনেকক্ষণ ইল্ডিং হয়, অ্যাটলিস্ট যেন 2.5 গুণ ইল্ডিং হয়, অর্থাৎ স্ট্রেইনের ভ্যালু যেন 0.05 পর্যন্ত যায়। তারপরে ততক্ষণে কিন্তু অনেক ক্র্যাকিং হবে, অনেক ডিফ্লেকশন হবে। আমরা বেসিক্যালি স্টিলের যে ডাকটাইল প্রপার্টি আছে, যে ইল্ডিং প্রপার্টি, এটাকে আমরা কাজে লাগাবো। ঠিক আছে, এখন এটা কিন্তু আমরা আরো একটু ডিটেলে যাবো। আমরা আপাতত জেনে রাখলাম এটা আমাদের হাতে, আমি যদি বেশি রড দিই তাহলে আমার এই ইল্ডিং হওয়ার সম্ভাবনাটা কমে যায়। আমরা একটু পরে আবার দেখবো। এখানে যেটা লেখা আছে এক্সাক্ট শেপ নেসেসারি না, আমরা জানতে চাচ্ছি আমাদের ক্যাপিটাল সি এর ভ্যালুটা কত, টোটাল কম্প্রেসিভ ফোর্সটা কত, এবং এটা কোথায় কাজ করছে, অর্থাৎ বিটা সি। এই দুটো জিনিস যদি আমি জানতে পারি তাহলে আমরা প্রবলেমটা সলভ করতে পারবো। তাহলে আলফা মানে কোন বুঝতেই পারতেছো, আলফা মানে হচ্ছে একটা অ্যাভারেজ, যেটা একটু আগে দেখালাম, একটা অ্যাভারেজ একটা স্ট্রেস আমি ধরে নিলাম, এই ভ্যালুটাই হচ্ছে আমার আলফা এফসি প্রাইম। এটা বুঝে যাচ্ছে এফসি প্রাইমের একটা সার্টেন ফ্র্যাকশন হবে। আচ্ছা, আর তাহলে সি এর ভ্যালু হবে এটা আমরা বুঝলাম। সি মানে টোটাল কম্প্রেশন ফোর্স, স্ট্রেস থেকে আমি ফোর্সে নিলাম, ফোর্সকে
এরিয়া, বি আর সি হচ্ছে এরিয়া। আচ্ছা, এখন প্রথমে আমরা দেখি আলফা এবং বিটা। এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে 4000 পিএসআই কমপ্লিটের কম যদি হয় তাহলে আলফার ভ্যালু 0.72, খুব সহজ হয়ে গেল। আলফার ভ্যালু 0.72, 4000 পর্যন্ত 0.72, 4000-এর পরে প্রতি 1000 এটা 0.04 পর্যন্ত কমতে থাকে, এবং 8000-এর বেশি হয়ে গেলে এটা 0.56 ধরা যায়। তাহলে আমরা রেঞ্জটা বুঝলাম যে এটা এফসি প্রাইমের একটা সার্টেন ফ্র্যাকশন, ঠিক আছে। আচ্ছা, আর বিটার ভ্যালুটা আমরা খেয়াল করি, বিটার ভ্যালুটাও দেখা যাচ্ছে গিভেন ফ্রম এক্সপেরিমেন্ট, এটার ভ্যালুটা 0.425 থাকে, 4000 আপ টু 4000, 4000-এর উপরে গেলে এটা কমতে থাকে। এটা এক্সপেরিমেন্টালি পাওয়া গেছে। তাহলে এবং এটাও খেয়াল করো, এটা মোটামুটি 0.3 থেকে 0.4 এরকম একটা রেঞ্জ, এটা মানে উপর থেকে 30% থেকে 42% এরকম একটা ভ্যালু। আচ্ছা, তাহলে খেয়াল করো আমাদের কিন্তু এই রিলেশনটা আমরা সব সময় ব্যবহার করবো, এটা খেয়াল রাখো, সি ইকুয়াল টু টি। অর্থাৎ আমাদের এই যে ফোর্সটা, কম্প্রেশন ফোর্স আর টেনশন ফোর্স, এই দুটো সবসময় সমান হবে। কারণটা কি? কারণ বিমের মধ্যে কোনো ইনক্লাইন ফোর্স নেই, এক্সটার্নাল কোনো ইনক্লাইন ফোর্স নেই, তাহলে হয়তো কলাম হয়ে যেত। যেহেতু এটা বিম, তাহলে সি আর টি সমান। সি আর টি যদি সমান হয় তাহলে আমার একটু আগে আমরা দেখলাম সি মানে হচ্ছে এইটা, আর আর আমাদের টেনশন মানে স্যার সিআরটি সমান কেন স্যার, একবার একটু বলবেন স্যার? এটা একটা বিম, বিমে তো আমি কোনো ইন্টারনালি সরি এক্সটার্নালি কোনো ইনক্লাইন এরকম কোনো ফোর্স কিন্তু বিমে নাই, তাই না? বিমটা ল্যাটারালি লোডেড, তো এটা তো রেজাল্টেন্ট, যে কোনো জায়গায় আমি সেকশন নিলে এটা আমাদের ইন্টারনাল কোনো এক্সিয়াল ফোর্স ডেভেলপ করবে না, তাই না? এই কারণে এটা সিআরটি সমান। দিস ইজ বেসিক্যালি আমরা ইন্টারনাল ইকুইলিব্রিয়াম পেলাম। তাহলে আলফা এফসি প্রাইম ইকুয়াল টু এএস এফ এফ এস, ঠিক আছে। তাহলে মোমেন্টটা কি হবে এটা দেখি আমরা। মোমেন্ট হবে টি টাইমস জেড, সি টাইমস জেড। জেড হচ্ছে লিভার আর্ম, আমরা দুদিক থেকে বের করতে পারি, টি থেকে বের করতে পারি, সি থেকে বের করতে পারি। টি থেকে বের করি, এটা হলো ফোর্স টাইমস লিভার আর্ম, এটা হচ্ছে ফোর্স টাইমস লিভার আর্ম। আচ্ছা, এখন দেখ কি কি জিনিস জানি, কি কি জিনিস জানি না। আমরা কিন্তু একটু আগে দেখছি আমি ডি জানি, বি জানি, বিটা জানি, সিটা আমি জানি না, তাই তো? এএস আমার জানা আছে, এফ এস আমার জানা নাই, ঠিক আছে, ভালো কথা। এখন দুইটা সিচুয়েশন হইতে পারে, এক হইতে পারে একটু আগে আমরা বললাম যে ইল্ডিং এর মাধ্যমে ফেলিয়ার হচ্ছে, সেটা হইতে পারে, অথবা কংক্রিট ক্র্যাশ করছে। প্রথমে আমরা দেখবো যে ইল্ডিং এর মাধ্যমে যদি ফেলিয়ার হয় তাহলে কি হবে। তাহলে যদি আমার ইল্ডিং এর মাধ্যমে ফেলিয়ার হয় তাহলে আমরা এফএস এর জায়গায় লিখি এফ ওয়াই, যেহেতু এখন এটা ইল্ড, তাহলে আমরা এই ফর্মুলাটাকে লিখলাম যে সি ইকুয়াল টু টিটাকে আমরা এইভাবে লিখলাম, উপরেরটা হচ্ছে টি আর এটা হচ্ছে আমার সি। এখান থেকে আমি সি এর মান পেয়ে গেলাম। এই দেখো এখানে কিন্তু সব জিনিস দেওয়া আছে, খেয়াল করে দেখো, রড একটা সেকশনে রড জানা আছে, এইটা জানা আছে, এফসি প্রাইম জানা আছে, এটা জানা আছে, এটা জানা আছে। তাহলে সি কিন্তু আমি একদম এই ফর্মুলা থেকে, এই ফর্মুলা তাহলে কি ইকুইলিব্রিয়াম, কম্প্রেশন এবং টেনশন সমান হবে, বিকজ দ্যার ইজ নো axial force present in the section। আচ্ছা, এখন তাহলে আমরা সি বের করতে পারবো। আমরা ইচ্ছা করলে এটাকে অন্য ফর্মে লিখতে পারি, যে এস কে রো বিডি ফর্মে লিখতে পারি, একটু আমরা দেখছি রো মানে হচ্ছে এস বাই বিডি, তাহলে সি এর আমরা এই ফর্মে ইকুয়েশনটা লিখতে পারি, খুব ভালো কথা। আচ্ছা, তাহলে আমাদের যেটা, এখন আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, এখানে আমরা এই ছবিটা উপরে আবার আসবো এবং আমরা এই স্লাইডটা পার হয়ে যাই। দেখো আলফা এবং বিটা যে দুটা ভ্যালু, এই দুটা ভ্যালু এই যে 0.72 থেকে শুরু করে 0.56 পর্যন্ত ভ্যারি করছে উইথ এফসি প্রাইম, আর বিটার ভ্যালুটাও দেখানো হচ্ছে 0.425 থেকে কমে যায়, স্ট্রেংথ যখন বাড়ে কমে যায়, এটা খেয়াল রেখো, কমে যায়, ভ্যালুটা কমে গিয়ে এটা 0.325 পর্যন্ত আসে। তো এর মাঝখানে যে কোনো ভ্যালু আমরা লিনিয়ার ইন্টারপোলেশনের মাধ্যমে বা এক প্রতি 1000-এ কতটুকু কমে এটা বের করতে পারবো। স্যার বলো। স্যার এই সব কিছু স্যার ইপসিলন ইউ ইকুয়াল টু 0.003 নিচ পর্যন্ত কাজ করবে, আর উপরে গেলে স্যার কি হবে স্যার, ওটা কি ফেল করে যাবে, এটাই? হ্যাঁ, এটা মানেই হচ্ছে একদম যে তোমরা যে ভিডিওটা দেখছো যে ধুম করে ভাঙতেছে, উপরে যখন কম্প্রেশন ফেলিয়ার হলো, এই সিচুয়েশনটা কিন্তু সেই সিচুয়েশনকে ডিনোট করতেছে। আমরা সেই সিচুয়েশনে কত মোমেন্ট জেনারেট করছে সেটা বের করার চেষ্টা করতেছি, বুঝতে পারছো? ফেলিয়ার সিচুয়েশনটা, সেটাকে বলছি নমিনাল মোমেন্ট। নমিনাল মোমেন্ট মানে হচ্ছে ম্যাক্সিমাম মোমেন্ট দ্যাট ক্যান বি ক্যারিড বাই এ সেকশন। আর কোনো প্রশ্ন? স্যার এখানে এফএস ইকুয়ালস টু এফওয়াই যে হইছে, এটা একটু আরেকবার বুঝাবেন? হ্যাঁ, না আমি ধরে নিচ্ছি তো ফেলিয়ার তো হবে, বুঝলাম, তাই তো? এখন একটু আগে আমরা বলছি যে ফেলিয়ারটা দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে টেনশনের ইল্ডিং এর মাধ্যমে, যেটা আমাদের ডিজায়ারেবল টাইপ অফ ফেলিয়ার, অথবা আরেকটা হতে পারে যে আমার এটা সরাসরি ধুম করে ফেলিয়ার হলো। তো আমরা ছবিতে দেখছি যে ডিজায়ারেবল হচ্ছে
টেনশনে ফেলিওর হচ্ছে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে প্রথম কেসটা আমরা ধরতেছি যে ফেলিওর ইনিশিয়েট করছে। তার জন্য ফর্মুলাটা কি হবে, ফেলিওর ইনিশিয়েট করলো কি করলো না সেটা আমরা একটু পরেই দেখতেছি, কিন্তু প্রথমে আমরা দেখি যে ধরে নিচ্ছি ফেলিওর ইনিশিয়েটটা করছে, এফএসটা এফওয়াই হয়ে যাচ্ছে, ইল্ডিং হচ্ছে, যেটা আমাদের ভিডিওতে যেটা দেখছি আমরা ইল্ডিং হচ্ছে। তাই ইল্ডিং হলে আমরা সি এর মান বের করতে পারবো। তো সি এর মান যদি বের করতে পারি তাহলে আমার যে ইকুয়েশন আছে, যে আমাদের যে মোমেন্টের ইকুয়েশন, এখানে আমরা এখন এই জায়গাটায় যে 4/13 এখানে এটা এফ ওয়াই বসাই দিই, আর সি এর জায়গায় আমার ওই যে এক্সপ্রেশনটা এক্ষুনি পেলাম, এই যে এই সি এর এক্সপ্রেশনটা এখানে যদি বসাই দিই তাহলে কি হবে দেখো, বিটা বাই আলফা একটা টার্ম আসবে, তাই না? এখানে বিটা আছে আর সি বসাই দিলে বিটা বাই আলফা একটা টার্ম আসবে, ইকুয়েশনটা এরকম হবে বিটা বাই আলফা। এখন খেয়াল করো সমস্ত জিনিস কিন্তু আমি জানি, দেখো ডান দিকের সমস্ত জিনিস আমার জানা আছে, যে রো জানা আছে, এফ ওয়াই জানা আছে, বি জানা আছে, ডি জানা আছে, বিটা আমরা বের করতে পারবো, সবকিছু জানা আছে। তার মানে একটা বিম যদি টেনশনে ইল্ডিং এ ফেল করে সেটা কতটা ফেল করবে আমরা বের করতে পারবো। এখানে আরো মজার ব্যাপার হচ্ছে, দেখ এবার যদি বিটা এবং আলফার ভ্যালুটা আমরা দেখি, দেখবো বিটা এবং আলফা এবং দুটা প্যারালাল লাইন, দেখো দুটা প্যারালাল লাইন, তোমরা একটু ভাগ দিয়ে দেখো তো এই বিটা বাই আলফা করলে কত হয়, 0.425 কে 0.72 দিয়ে ভাগ দাও, দেখো 0.425 বাই 0.7 সরি 0.425 বাই 0.72 কত আসে, স্যার 0.6 0.6 না 0.59 আসে, জি স্যার হ্যাঁ 0.59 আসে। আবার একদম এইখানের ভ্যালুটা নাও, দেখো কত আসে, 0.325 কে 0.53 ভাগ দাও, দেখো 0.325 বাই 0.56 এটা আসে 0.58। তার মানে দেখা যাচ্ছে এটা অলমোস্ট প্যারালাল দুটা লাইন, সেটাকে আমরা সিম্পলিফাই করে দিলাম যে বিটা বাই আলফাকে 0.59 বসালাম, খেয়াল করছো? তাহলে কিন্তু আমার মজাটা হয়ে গেল, আলফা আর বিটা যে এক্সপেরিমেন্টালি বের করছিলাম এটার কোনো কাজই লাগে না, এটা সরাসরি আমরা এই ফর্মুলা দিয়ে ক্যাপাসিটি অফ এ বিম হুইচ ইজ দ্য নমিনাল ক্যাপাসিটি আমরা বের করতে পারি। এটা কি সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা এটা যদি বুঝে থাকি তাহলে কিন্তু আমাদের, আচ্ছা এখানে কি 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 জিনিস ইউজ করলাম এটা একটু বুঝে নিই। এখানে আমরা কিছু এক্সপেরিমেন্টাল রেজাল্ট ইউজ করলাম, ইকুইলিব্রিয়াম ইউজ করলাম, সি ইকুয়াল টু টি ইউজ করলাম, বেসিক্যালি তাই না? এখন যদি আমরা আরেকটা দেখি, যদি ফেলিওরটা কংক্রিটের মাধ্যমে হয়, ক্রাশিং এর মাধ্যমে হয়, অর্থাৎ মনে করলাম যে নিচে আমার স্টিলের স্ট্রেসটা রিচ করে নাই, ইল্ডে রিচ করে নাই, তাহলে আমরা কি করব, আগেই আমার কংক্রিটটা 003 হয়ে গেছে। এটা সাধারণত কিন্তু আমরা ডিজাইনে এটা অ্যালাউ পছন্দ করি না, কিন্তু আমরা আগে ম্যাথমেটিক্সটা বোঝার চেষ্টা করি। দেখো এখন কিন্তু এফএসটা এফওয়াই হয় নাই, তো হয় নাই তো ভালো কথা, কিন্তু হুকস ল তো ভ্যালিড, হুকস ল যদি ভ্যালিড থাকে তাহলে তো আমরা ইকুয়েশনটা লিখতে পারি, তাই না? ইকুয়েশন যদি লিখতে পারি, দেখো এপসাইলন এস টাইমস ইএস, এপসাইলন এস এর, এবার আমরা যদি এখানে এই ডায়াগ্রামে চলে আসি, এপসাইলন এসটা এটা কিন্তু একটা স্ট্রেট লাইন, এবং এখানে কিন্তু এপসাইলন ইউ, দেখো এপসাইলন ইউ কেন লিখছি, কারণ এটা ফেলিওর সিচুয়েশন, ক্রাশিং হচ্ছে। এখান থেকে আমি এপসাইলন এসটা বের করে ফেলতে পারবো সিমিলার ট্রায়াঙ্গেল থেকে, তাই না? সেটা আসবে, দেখো এপসাইলন ইউ ডিভাইডেড বাই সি টাইমস হবে, কোনটা হবে, ইনটু ডি মাইনাস সি, অর্থাৎ এই লেংথটা দিয়ে গুণ করলে আমি পেয়ে যাবো আমার এই স্ট্রেনটা কত। তাহলে এটাই হয়ে গেল আমার এফএস, স্ট্রেট ফরওয়ার্ড। আচ্ছা এবার দেখো এটা যদি এফএস হয় তাহলে আমরা একটু আগে পাইছি যে সি ইকুয়াল টু, এই যে সি ইকুয়াল টু টি, দেখো সি ইকুয়াল টু টি এর এক্সপ্রেশনে যদি আমি এখন যেটা করতেছি এফএস টা বসাই দিলাম, এফএস টা বসাই দিলে এরকম একটা ইকুয়েশন পেয়ে যাবো। দেখো এবার ইকুয়েশন দিকে তাকাও, 18 নম্বর ইকুয়েশনটা দেখো, সমস্ত কিছু জানি, খালি জানি না হচ্ছে সি, তাই না? দেখো আলফা এফসি প্রাইম বি জানি, রড কতটুকু আছে জানি, ইএস জানি, তো এখান থেকে কোয়াড্রেটিক ইকুয়েশন হবে, সি এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে সিটা বের করে ফেলতে পারি। সিটা যদি বের করি তারপরে আমাদের যে বেসিক ইকুয়েশন, এখানে সিটা বসাই দিলে আমি মোমেন্ট ক্যাপাসিটি বের করি। এটা তাহলে কখন হবে, যখন কংক্রিট ক্রাশ করে তখন আমরা এই অ্যাপ্রোচে বের করতে পারি। ঠিক আছে, তাহলে দুটা জিনিস করলাম, একটা কিন্তু খেয়াল করো আমি কিন্তু জিনিস কিন্তু একই ইউজ করলাম, কি জিনিস, সেটা হচ্ছে হুকস ল ব্যবহার করলাম, ইকুইলিব্রিয়াম ব্যবহার করলাম, সি ইকুয়াল টু টি, কম্প্রেশন টেনশন সমান ব্যবহার করলাম, এই তো, আর বাকি বেসিক মেকানিক্স, এখানে আলফা বিটা আছে, এটা তো জাস্ট এখানে স্যার এফএস ইকুয়াল টু এফওয়াই এই অ্যাসাম্পশনটা ইউজ করিনি স্যার। এখানে করি নাই, কারণ এটা ধরে নিচ্ছি যে কংক্রিটটা ক্রাশিং করতেছে। ঠিক আছে, আমি ধরে নিলাম, এখন কিন্তু ধরে নিচ্ছি, কেন কেন ধরলাম সেটা এক্ষুনি আসবো, প্রশ্নটা করো, আগে প্রশ্ন শুনি। কংক্রিটটা ক্রাশিং হচ্ছে নাকি
মানে ফেলিউরটা ইনিশিয়েট হচ্ছে কংক্রিট ক্রাশিং এর মাধ্যমে, মানে না না crushing কংক্রিট, শোনো জিনিসটা হচ্ছে এটা একটা বিমের মধ্যে মূল জিনিসটা হচ্ছে কংক্রিট, তার মধ্যে রড দিচ্ছ, তাই না? এটা ফেল করতেছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত কংক্রিটটা ধুম করে ভেঙে যাচ্ছে তার আগ পর্যন্ত কিন্তু তোমরা নিজেরাই দেখছো, তার আগ পর্যন্ত কিন্তু Yes, সে sir. টিকে থাকে, সে ওয়ার্নিং দেবে, টিকে থাকবে। কিন্তু এই যে ফেলিয়ারটা, এখন যে ফেলিয়ারটার কথা বললাম, সেখানে আমার এই স্টিলের স্ট্রেসটা রিচ করে নাই, স্টিলটা আমার এই যে জায়গাটায় এটা ইল্ড করে নাই। হ্যাঁ, কখন করে নাই? অ্যাট ফেলিয়ার। অ্যাট ফেলিয়ার বলতে বুঝাবে উপরের ছবিটা, এই ছবিটা সব সময় লিমিটিং কেস। এই ছবিটার সময় আমি দেখতে পাচ্ছি বা আমি ধরেই নিচ্ছি প্রথমে যে এটা ইল্ড করেনি, বুঝছি, মানে আগেই ফেলিউর হয়ে গেছে আর ইল্ড করে না। আগেই ফেলিয়ার হয়েছে, এটা খেয়াল রাখবো। আগেই ফেলিয়ার হয়েছে বলবো মানে সব সময় প্রথম হচ্ছে ফাইনাল ফেলিয়ার উইল বি অলওয়েজ ইন কম্প্রেশন, এবং কম্প্রেশন ফেসে কংক্রিট ক্রাশ করে ফেল করবে। জি, স্যার। যখন কংক্রিট ফেল করবে তখন দুটা সিচুয়েশন হতে পারে, তখন উল্টা দিকে টেনশন স্টিলটা ইল্ড করতে পারে অথবা ইল্ড নাও করতে পারে, এই দুটা সিচুয়েশনকে আমরা আলাদা করলাম। কিন্তু দুটো জি, স্যার। ক্ষেত্রেই কিন্তু ফেলিয়ারটা, ফাইনাল ফেলিয়ার ইজ অলওয়েজ বাই ক্রাশিং অফ কংক্রিট ইন কম্প্রেশন, এটা মনে রাখবেন। স্যার Yes, বলো। Thank you, sir. স্যার এফসি প্রাইম যদি স্যার 4000 হয়, আমি এফসি যদি 2000-এর চেয়ে উপরে পাই, তাহলে তো স্যার এই কন্ডিশন গুলো অ্যাপ্লাই করে আমরা ট্রায়াল করে আবার এইভাবে আগাবো স্যার। আমরা কিন্তু এখানে কিন্তু আসলে তুমি যেটা বলছো এখানে একটু খেয়াল করো, আমরা কিন্তু এখন ফাইনাল কন্ডিশনে চলে আসছি, ফেলিয়ার কন্ডিশনে। আর এর আগেরটা করছিলাম সেকশন ক্র্যাক বাট স্ট্রেসেস আর ইলাস্টিক, কিন্তু এর মাঝখানে কিন্তু একটা রেঞ্জ আছে, এর মাঝখানে লোড করতে 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 ভাঙতেছে। তুমি যে কথাটা বললে এটা হচ্ছে এর ইন বিটুইন, আমরা কিন্তু এখন ইন বিটুইনটা নিয়ে আর মাথা ঘামাচ্ছি না, কারণ ইন বিটুইনটা আসলে খুব ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কখন গিয়ে ফেল করবে। ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো? আমরা কিন্তু এখন টোটালি ফেলিয়ার নিয়ে কথা বলছি, কারণ আমি নমিনাল ক্যাপাসিটি বের করছি, এটা বুঝতে হবে। আমরা কিন্তু এখন আর এই 2000 ক্রস করে গেছে, মাঝখানে কি আছে এই জায়গাটা কিন্তু আমরা বিবেচনা করতেছি না। ও কিন্তু খুব ভালো করে ধরছে জিনিসটা, কিন্তু আসলে কিন্তু আমি এক ফেলিয়ারে চলে যাচ্ছি, এবং সব সময় কিন্তু এখন থেকে আমি এপসাইলন ইউ আঁকতেছি, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এটা কিন্তু সবাইকে বলিনি, আমি নিজে যখন ছাত্র ছিলাম আমি কিন্তু এটা বুঝি নাই যে এপসাইলন ইউটা সবসময় এপসাইলন ইউটা লেখা হচ্ছে কেন, এটা আমার মাথায় তো প্রশ্নটা আসে। কিন্তু আসলে কিন্তু এটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই জিনিসটা যে এপসাইলন ইউ মানেই হচ্ছে ইট ইজ এ লিমিটিং কেস, এটা একটা ফেলিওর সিচুয়েশন বলতেছে, এবং ফেলিওরটা কংক্রিটে দেখাচ্ছি, কংক্রিটে ক্রাশ করছে। বাকি সব জিনিস আমি এই যে ট্রায়াঙ্গেলটাকে বলতেছি আমরা কম্প্যাটিবিলিটি, এখান থেকে আমরা সবকিছু এখান থেকে স্ট্রেংথ থেকে বের করছি। এবং মনে রাখবা আমাদের এই রিইনফোর্স কংক্রিট এই কোর্সটার মধ্যে এই ট্রায়াঙ্গেলটা খুবই গুরুত্ব আছে, এবং এখানে আমরা সব সময় এটা থেকে আমরা সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে স্ট্রেইন বের করবো। এবং শুধু এখন না, 317 যখন কলাম পড়বো তখনও আমরা এটা ইউজ করবো। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে, দিস ইজ এ লিমিটিং কেস, ফেল করতেছে, এখানে ফেলটা করতেছে কংক্রিট ক্রাশিং এর মাধ্যমে, তখন আমরা উল্টা দিকে তাকাবো। যদি কারো প্রশ্ন থাকে করো, কারণ এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা বলে ফেললাম। আচ্ছা, যদি না হয় তাহলে আমরা বলি, কিন্তু কংক্রিট আসলে ক্রাশিং হবে না, এই কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে আমরা সাধারণত করবো না এটা, বিকজ দিস ইজ আ আনডিজায়ারেবল টাইপ অফ ফেলিওর। ঠিক আছে, আচ্ছা এখন আমরা একটা জিনিস দেখি, এবার একটু খেয়াল করো ব্যালেন্স কন্ডিশন, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ব্যালেন্স কন্ডিশনটা কি? এখন আমি একটা পার্টিকুলার কন্ডিশন ধরি, একদম পার্টিকুলার কন্ডিশন, যে আমি একটা সিনারিও চিন্তা করি যেখানে যেই মুহূর্তে ক্রাশিং হবে, অর্থাৎ যেই মুহূর্তে ক্রাশিং ঠিক সেই মুহূর্তে এটা ইল্ড ধরে নিলাম, যে এই কন্ডিশনটাকে আমরা বলছি ব্যালেন্স কন্ডিশন। ঠিক আছে, তার মানে এরকম একটা সিচুয়েশন তো হবে, সিচুয়েশনটা কিভাবে হবে সেটা আমরা দেখি। দেখো সিমিলার ট্রায়াঙ্গেল থেকে যদি আমি দেখি, একটু আগে যেটা বের করলাম, যে এরকম সিচুয়েশনে কি হবে, যে এপসাইলন ইউ বাই সি ইকুয়াল টু হবে এপসাইলন এস বাই একটু আগে যেটা দেখলাম ডি মাইনাস সি। ঠিক আছে, এই ইকুয়েশন থেকে আমি সিম্পলিফাই করলে এই ইকুয়েশনটা পাবো, যে সি ইকুয়াল টু এপসাইলন ইউ আর এপসাইলন ইউ প্লাস এপসাইলন ওয়াই ডি। এই ইকুয়েশনটা তোমরা এক্ষুনি নিজেরা করে দেখতে পারো, এটা ইকুয়েশনটা জাস্ট সিমিলার ট্রায়াঙ্গেলে করলাম, খালি আমি এই এপসাইলন এস কে এখন এপসাইলন ওয়াই ধরলাম। কারণ কি, আমি ধরেই নিচ্ছি একটা ব্যালেন্স সিচুয়েশন আমি চিন্তা করছি, যেখানে যেই মুহূর্তে ক্রাশিং সেই মুহূর্তে ইল্ড, বা উল্টা করে যদি বলি যে মুহূর্তে বিমটা ইল্ড করা শুরু করবো সেই মুহূর্তে এটা ক্রাশ করবে, এরকম একটা সিনারিও। তাই যদি হয়, এবার আসো, তাই যদি হয় তাহলে আমরা একটু আগে শুনছি যে সেটা ইকুয়াল টু মানেই হচ্ছে আমাদের সি ইকুয়াল টু টি। তো সি ইকুয়াল টু টি মানে হচ্ছে আমাদের ইকুয়েশনটা ছিল এরকম, তাই না? আলফা এফ সি প্রাইম, এই যে একটু দেখো এখান থেকে, এটাই ছিল ইকুয়েশনটা, কম্প্রেশন ইকুয়াল টু টেনশন। তাই যদি হয় কম্প্রেশন টেনশনের জায়গায় এইবার আমরা
এইখানে এই সিটা বসাই দিই, এই সিটাকে আমরা এই সিটা বসাই দিই, এই সিটা বসায় আমরা এখন এএস এর ভ্যালুটা আলাদা করে ফেলতে পারি। এএস এর ভ্যালুর জায়গায় আমরা এখন বেসিক্যালি রো ফর্মে লিখতে পারি। তাহলে এই ইকুয়েশনটা হচ্ছে গিয়ে, আচ্ছা এখানে একটু বলি, এই সিটা কিন্তু যে কোনো সি না, এটা আসলে সি সাফিক্স বি বলা উচিত। অর্থাৎ এটা হচ্ছে সি মানে যেন কি, সি মানে ডেপথ অফ দ্য নিউট্রাল এক্সিস, যেটাকে আমরা আগে কেডি বলছিলাম, এখানে আমরা এটাকে সি বলছি। তার মানে আমরা একটা সি বের করতে পারি ইউজিং দিস 19 ইকুয়েশন, যে সিটা হবে তখনই যখন ক্রাশিং আর ইল্ডিং সাইমালটেনিয়াসলি হবে। অর্থাৎ আমরা এখন যদি এটা বসাই দিই এবং আমরা যদি বসাই যে এএস এফএস এর জায়গায় আমরা রো বসাই এবং রো বিডি মানে এএস আর এফএস টাকে এফওয়াই বসাই দিই। কেন এফওয়াই? কারণ ইল্ড তো করছে, যে জাস্ট ইল্ড করছে। এখান থেকে আমি এখন যদি এই ইকুয়েশনটা বসাই, 12 ইকুয়েশনটাকে সিম্পলিফাই করলে রো বি এর একটা ইকুয়েশন পাবো। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? কি কি ইউজ করলাম? সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করলাম। কি সিমিলার ট্রায়াঙ্গেলে কি কন্ডিশন বসালাম? ধরলাম জাস্ট ইল্ড করছে, তাহলে আমরা সিবি এর একটা ইকুয়েশন পাবো। তারপরে সিবিটাকে আমি কি করলাম? সিবিটাকে এখানে বসাই দিলাম আর এএস এর জায়গায় রো বিডি বসালাম। তাহলে আমরা এই সি ইকুয়াল টু টি বসালে এই এক্সপ্রেশনটা পাবো। তাহলে এবারে 20 নম্বর ইকুয়েশনের ডান দিকে দেখো কি কি জানি আর বাম দিকে দেখো কি কি জানি। বাম দিকটা আমি বের করতে চাচ্ছি, ডান দিকের সমস্ত জিনিস জানা আছে। দেখো এপসাইলন ইউ ইকুয়াল টু হচ্ছে 0.003 আর এপসাইলন ওয়াই আমরা বের করতে পারবো স্টিলের জন্য, আমরা বের করছি 0.60 গ্রেডের জন্য 0.00207। কংক্রিটের স্ট্রেংথ গুলো যদি আমাদের জানা থাকে, এফওয়াই যদি জানা থাকে, তাহলে রো বি একটা পার্সেন্টেজ আমরা পাবো। এখন বলো স্যার রো সাব বি দিয়ে কি বোঝানো হয়েছে? এইবার এটাই বলতে চাচ্ছি, রো সাব বি হচ্ছে একটা বিমে, সেটা যে কোনো বিম হোক, সেই বিমে যদি আমি এই পরিমাণ রড দিই, এই পরিমাণ, হ্যাঁ এটা দেখতে পাচ্ছ, রো মানে বুঝতে পারছো এএস বাই বিডি। অর্থাৎ এখানে যদি আমি দেখি যে রো এর ভ্যালুটা 2% আসছে, তার মানে 2% রড যদি আমি ওই বিমটাই দিই, ওই বিমটা সাইমালটেনিয়াসলি ইল্ডিং এবং ক্রাশিং সাইমালটেনিয়াসলি হবে। ব্যালেন্স কন্ডিশনে সে ফেল করবে। বুঝতে পারছো জিনিসটা? এটা সবাই বুঝতে পারছো? আমি কিন্তু ধরেই নিচ্ছি, খেয়াল করো, আমি একটা লিমিটিং কেস ধরলাম, যে ফেলিওর সিচুয়েশন ধরলাম, এবং আমি ধরেই নিলাম ফেলিওরটা একই সঙ্গে, আর সবসময় তো এপসাইলন ইউটা সবসময় লিখতেছি, কিন্তু এবার আমি ধরে নিলাম এটা জাস্ট এপসাইলন ওয়াই, জাস্ট এপসাইলন ওয়াই। সিমিলার ট্রায়াঙ্গেল থেকে এই ইকুয়েশনটা বের করলাম, তারপরে এই ইকুয়েশনটা আমার ইকুইলিব্রিয়াম সি ইকুয়াল টু টি তে বসাই দিলাম, তার সাথে আমি এএস ইকুয়াল টু রো বিডি বসলাম, সেখান থেকে আমি এই রো বির এক্সপ্রেশনটা পেয়ে গেলাম। এই কথাটা এখন দেখো, সবকিছু যেহেতু জানা আছে, রো বির একটা ভ্যালু পাবো। তাহলে তোমরা প্রথমে জেনে রাখো রো বিটা একটা সংখ্যা আসবে, সে মেবি 2% বা আমরা একটু পরে অঙ্কটা প্রবলেমে দেখবো। এর থেকে আপাতত একটু জেনে রাখি, আমরা পরের দিন আমি ছবি এঁকে আবার দেখাবো। আমার কোনো বিমে যদি এর থেকে কম রড থাকে, তাহলে বিমটা ইল্ডিং এর মাধ্যমে ফেল হবে। আর ব্যালেন্সের উপরে যদি রড থাকে, আমরা জেনে রাখি, আপাতত জেনে রাখি, আমরা আগামী দিন একটা ছবি করে আমি দেখাবো, যদি রো বি থেকে বেশি রড আমার সেকশনে থাকে, তাহলে সেটা আর ইল্ডিং এর মাধ্যমে ফেলিয়ার হবে না, সেটা আমার সরাসরি ক্রাশিং এর মাধ্যমে ফেলিয়ার হবে। ঠিক আছে, তাহলে আমরা রো বিটা হবে একটা সিচুয়েশন, যদি ঠিক সেই পরিমাণ রড দিই তাহলে জাস্ট ইল্ড হবে অ্যাট ফেলিয়ার, আর যদি তার থেকে কম রড দিই তাহলে আমরা দেখবো যে ফেলিয়ারটা উইল বি বাই ইনিশিয়েটেড বাই ইল্ডিং, আর যদি তার থেকে বেশি রড দিই তাহলে ইল্ডিং হবেই না, সরাসরি আমার কম্প্রেশনে ফেলিয়ার হবে। স্যার সরাসরি ক্রাশিং যদি আনডিজায়ারেবল হয়, তাহলে কি আমি রবি এর যে ভ্যালুটা আসবে এর চেয়ে কম রড দিব? অবশ্যই, তুমি বুঝে ফেলছো। আমি রবিটা দিয়ে আমি খালি চেক করব যে আমার এর বেশি রড দেওয়া যাবে না। ইনফ্যাক্ট খেয়াল করো, ইনফ্যাক্ট যদি এই ডায়াগ্রামটা দিকে তাকাও, এই ও যেটা বলছে ও কিন্তু বুঝে ফেলছে জিনিসটা, সেটা দেখো, এই রবির জন্য কিন্তু এই যে এপসাইলন ওয়াই দেওয়ার জন্য রবি আসছে। আমি যদি এখন এপসাইলন ওয়াই এর জায়গায় আমি যদি এখন এটাকে 0.005 বসাই, তাহলে কিন্তু অন্য একটা ভ্যালু পাবো। কোন ভ্যালু পাবো? যখন স্ট্রেইন, যদি আমার মনের মধ্যে ইচ্ছা থাকে যে আমি একটা বিম ডিজাইন করতে চাই যেখানে 0.005 স্ট্রেইন হয়, তাহলে আমি সেই রডটা বের করতে পারবো। বুঝতে পারছো? এখানে দুটা জিনিস, এখানে একটা জিনিস খেয়াল করো, দুটা জিনিস। আমরা একটা বিমের
ক্যাপাসিটিটা দুইভাবে অ্যাডজাস্ট করতেছি, একটা হচ্ছে লিভার আর্ম দিয়ে, একটা হচ্ছে এই ফোর্সটা দিয়ে। আমার হাতে দুইটা জিনিস আছে, এটা জাস্ট ছোট করে বলে রাখি। আমি কিন্তু এখন যেটা দেখাচ্ছি এই সি এবং টি দুটাই তার ফাইনাল রেঞ্জে পৌঁছেছে সাইমালটেনিয়াসলি। আমি কিন্তু সবসময় যেটা করব, আমি করব যে ইল্ডিংটা আগে হবে, কম কম ইল্ডিং হয়ে উপরের অংশ যেন হাতে থাকে, তারপরে যেন ফেল করে, এটা হচ্ছে আমার টার্গেট। সুতরাং আমি যে ইকুয়েশনটা এখন লিখলাম, ইচ্ছা করলে আমি নিজে এখন কন্ট্রোল করতে পারবো যে আমি কতটুকু স্ট্রেইন চাই, আমি কতটুকু ওয়ার্নিং চাই। হ্যাঁ, আপাতত এটা জেনে রাখি, কারণ এটা আমরা অনেক ডিটেইল দেখবো। আপাতত আরেকটা জিনিস আমরা ধরে নিলাম, যেটা আমরা আগামী দিন আরো ডিটেইল দেখবো, সেটা হচ্ছে এই যে রো বির যে ভ্যালুটা, আমরা এই ভ্যালুটার সাথে প্রথমেই চেক করব। যদি এই ভ্যালু থেকে আমার রো এর ভ্যালু, আমার পার্টিকুলার বিমে যদি রো এর থেকে কম থাকে, তাহলে বুঝবো যে ইল্ডিং হচ্ছে। আর যদি এর থেকে বেশি হয়ে যায়, তাহলে বুঝতে হবে এটা খুব খারাপের দিকে যাচ্ছি, তাহলে ইল্ডিং। আমি এটাকে আমরা এখন একটা প্রবলেম দেখলে বুঝতে পারবো। এখানে দেখো অঙ্কটা, এখানে আমরা পড়ে দেখি, বলা হচ্ছে সেম প্রবলেম, আগের প্রবলেমটাই আমাকে বলা হচ্ছে আবারও করো, করে আমাকে দেখাও যে এটার ক্যাপাসিটি কত। এবার কিন্তু বলেই দিচ্ছে ক্যাপাসিটিটা বের করো, একদম নমিনাল ক্যাপাসিটি। নমিনাল মানে হচ্ছে ক্যালকুলেটেড ক্যাপাসিটি, এটা কিন্তু ডিজাইন না, এখানে 5 দিয়ে গুণ করতে হয়, সেটা পরে আসতেছে। প্রথমে আমরা রো চেক করি, ওখানে কটা ছিল, 3টা নাম্বার 8 ছিল, 2.37 এরিয়া, বি জানি, ডি 23। তাহলে আমরা দেখতেছি এই পার্টিকুলার বিমটাতে 1% মতো রড আছে, তাই না? রো মানে হলো 0.0103, মানে হলো 1%। দেখো এখানে কিন্তু 3টা ডিজিট লিখলাম, 1 0 3, 3টা ডিজিট অ্যাটলিস্ট লিখবা, বেশি লিখবা না। আবার এবার এই ফর্মুলায় আসি, এই ফর্মুলার মধ্যে আমি বসাই দিই, সবকিছু জানা আছে আলফা টালফা, এখান থেকে বসাই পাইলাম এই ভ্যালুটা 0.0284। অর্থাৎ আমার এখানে যদি 2.84% রড থাকতো, তাহলে বিমটা জাস্ট এট ব্যালেন্স কন্ডিশন থাকতো, তার থেকে কম আছে। প্রথমে আমরা ধরে নিচ্ছি তার থেকে কম আছে, তার থেকে কম থাকা মানেই হচ্ছে এটা ইল্ডিং এর মাধ্যমে ফেল হবে। তার মানে আমার ফর্মুলাটা কি হবে, এখন একটু আগে আমরা দেখছি ইল্ডিং এর মাধ্যমে ফেলিয়ারের ফর্মুলাটা হচ্ছে এইটা। কিভাবে বের করছি, ওই আমার কিন্তু খেয়াল করো কি কি দিয়ে বের করছিলাম, মনে আছে? আলফা বিটাকে ভাগ দিয়ে 0.59 আসছিল, এখানে সমস্ত জিনিস জানি। এবার রো এর মান 1% আছে এই বিমটায়, এটা জানি, বি জানি, ডি জানি, সমস্ত কিছু বর্ষা দিলাম, দেখলাম 248 কি ফিট তার মোমেন্ট। এইটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা বের করে ফেললাম, এই বিমটা 248 কি ফিটে ইল্ডিং এর মাধ্যমে ফেল করবে, ঠিক আছে? এবং এটা কিন্তু আমি চেষ্টা করলেও এটা 249 কি ফিট মোমেন্ট দিতে পারবো না, তার আগে এটা ফেল করে যাবে, ঠিক আছে? আমরা এখানে সি এর ভ্যালুটাও বের করতে পারি। সি এর ভ্যালুটা কত হবে, একটু আগে আমরা এক্সপ্রেশন দেখছি, সি এর ইকুয়েশনে বের করলাম। এবার কি অঙ্কটা সবাই বুঝতে পারছো? সিম্পল প্রবলেম। স্যার এখানে পিবির ভ্যালুটা কোথায় বসাচ্ছি? কোনটা কোনটা? পিবির ভ্যালুটা বসাচ্ছি না, পিবির ভ্যালুটা খালি চেক করতেছি। আমার এই যে আমার যে 0.0103 আসছে, এটা এটা থেকে কম আছে, যেহেতু কম আছে তাহলে আমরা এই বিমটাকে বলতে পারতেছি এটা ফেলিয়ারটা হবে ইল্ডিং এর মাধ্যমে, যেহেতু এটা ব্যালেন্সের কম আছে। আমি এই কেন কম হবে বেশি হবে এটা আমি আগামী দিন একটা ছবিতে করে দেখাবো, আর পরিষ্কার এখানে ছবিটা আজকে আঁকি নেই, কিন্তু আপাতত ধরে রাখো ব্যালেন্স কন্ডিশনে কম যদি রড থাকে, তার মানে এটা ইল্ডিং এর মাধ্যমে ফেল হবে, আর যদি এটা ব্যালেন্সের থেকে বেশি থাকে তাহলে ক্রাশিং এর মাধ্যমে ফেল হবে। আমরা এখন আচ্ছা ওর প্রশ্নটা আগে নিয়ে নিই, তারপরে একটা প্রবলেম আমরা চিন্তা করবো। বলো। পিভি ভ্যালুটা যখন বের করলাম, তখন ওই যে এপসিলন ইউ হচ্ছে 0.003, তারপর এভাবে বসিয়ে বের করে নিলাম এটা। হ্যাঁ হ্যাঁ, এই যে ইকুয়েশনের মধ্যে জাস্ট বসালাম 0.003 বসালাম এখানে 0.003, আর এপসিলন ওয়াই এর ভ্যালু হচ্ছে আমরা কিভাবে বের করছিলাম মনে আছে? 0.2 সবসময় এক হবে না, এটা fy বাই 29 into 10⁶ করলে যেটা আসছে সেভাবে বের করছি, এটা 0.00207, ঠিক আছে? স্যার আলফার ভ্যালু এখানে কত ধরবা? আলফা তো একটা রেঞ্জ দেওয়া। হ্যাঁ রেঞ্জ না, আলফার ভ্যালু দেওয়াই আছে, আমরা দেখে আসি। এটা 4000 psi কংক্রিট, এই যে আলফার ভ্যালু 0.72, রেঞ্জ না, প্রত্যেকটা কংক্রিট স্ট্রেংথের সাথে ফিক্সড, ঠিক আছে? আচ্ছা এইবার এই প্রবলেমটায়, এবার তোমাদের এখানে একটা অ্যাসাইনমেন্ট, এই প্রবলেমটায় এখন যদি রডের পরিমাণ 2.37 এর জায়গায়
আমি এটাকে জোর করে ব্যালেন্সের উপরে নিই, ঠিক আছে? এটাকে তোমাদের জন্য অ্যাসাইনমেন্টে লিখে ফেলো। এইখানে যদি রডের পরিমাণ যদি 3% থাকতো তাহলে এখানে ক্যাপাসিটি কত বের করতাম। বা আমি যদি বলি আমাদের এখানে তিনটার জায়গায় 9টা করে দিই, 9 নম্বরের বার আছে, ঠিক আছে? বাই হ্যাঁ, এখানে আমাদের তিনটা 8 নম্বর বার ছিল, তার জায়গায় 9টা 8 নম্বর বার দিলাম, তাহলে কি হবে প্রবলেমটা? স্যার ক্রাশিং এর মাধ্যমে হবে স্যার। প্রথমে আমরা দেখতে পাচ্ছি 3 গুণ রড করা মানেই রো এর ভ্যালু 3 গুণ হয়ে যাবে, 0.03 হয়ে যাবে, ঠিক আছে? তার মানে এটা ব্যালেন্সের উপরে চলে গেছে। ব্যালেন্সের উপরে চলে যাওয়া মানে এখন আর এই ফর্মুলাটাই ভ্যালিড না, কারণ এই ফর্মুলাটাই হচ্ছে কি আমার ইল্ডিং এর মাধ্যমে বের করার, তাই তো? আর মানে আসলে এই পর্যন্ত যাবে না। এর আগেই ওই আগের প্রবলেমে করছিলাম যে অ্যালাউবলটা যেভাবে বের করছিলাম, যে এটা কি কংক্রিট দিয়ে গভর্ন হচ্ছে না স্টিল দিয়ে গভর্ন হচ্ছে। আমরা চাই যে স্টিল দিয়ে গভর্ন হোক, ইল্ডিং এর মাধ্যমে শুরু হোক। কিন্তু এখন এই পার্ট যদি আমি রডটাকে 0.03 করে দিই, তাহলে এখন কিন্তু আর এই ফর্মুলা অ্যাপ্রোচ হচ্ছে না। তখন কি করবো? এবার আসো, তখন কিন্তু আমাকে এই অ্যাপ্রোচে আসতে হবে, ঠিক আছে? সেটা কি? সেখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আমরা এইটা বের করবো। এই যে এটা বের করতে পারবো না আমরা, এই সি এর ভ্যালুটা কিভাবে পাবো বলতো? এই কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো। এখানে এই এই যে 4 এর 18, এই 4 এর 18 তে সবকিছু জানা আছে, খালি এই এস টা বসাই দিব, আমি সি টা পাবো, কোয়াড্রেটিক ইকুয়েশন অফ সি। তখন আমরা এই 4 এর 13 অথবা 4 এর 14 তে বসালে আমরা মোমেন্টটা পেয়ে যাব। তাহলে তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট হচ্ছে এই প্রবলেমটা তোমরা একবার কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে করবা। এখানে স্যার ফার্স্ট রবিটা বের করে আমরা ডিটারমাইন করবো যে কোন এমটা ভ্যালিড, তারপর ওই অনুযায়ী এমটা বের করবো। রোটা দিয়ে আমি নির্ধারণ করতেছি যে রো বির উপরে চলে গেলে যদি রোড থেকে খুব বেশি রড থাকে তাহলে এটা ক্রাশিং এর মাধ্যমে ফেল হবে। এটা অন্যভাবে যদি জাস্ট চিন্তা করো যে এখানে আমার অনেক রড আছে মনে করো, হ্যাঁ, যদি বেশি রড থাকে তাহলে আমার ক্রাশিং এর মাধ্যমে। এটা বললে কিন্তু সবার মনের মধ্যে একটা ইয়ে হয় যে রড বেশি দিলে অসুবিধা কি। আসলে কিন্তু দুইভাবে ডিজাইন করা যায়। এটা আমরা একটু বলি, কারণ এগুলো একবারে বোঝানো যাবে না, একটু সময় নিয়ে বলবো। সেটা হচ্ছে আমি যদি একটা সেকশনে এই ডেপটা যদি না, এবার আমি উল্টাভাবে বলি, একটা সেকশনে আমি ডেপ বাড়াতে চাচ্ছি না কিন্তু আমি ক্যাপাসিটি বাড়াতে চাচ্ছি, তখন আমার কি করব? তাহলে আমি রড বাড়াবো, তাই না? রড বাড়াতে থাকবো, কিন্তু রড ইচ্ছা মতো বাড়ানো যায় না। রড বাড়াতে থাকলে যেটা হবে, এক সময় আমরা দেখবো রড যত বাড়াবো যে এক সময় রবিটা কন্ট্রোল হবে। এই ডায়াগ্রামটা দেখে আমরা বুঝতে পারতেছি এই যে আমি কতটুকু স্ট্রেইন চাই এটা কিন্তু আমার হাতে। আমি যদি বেশি দেখো, রো এর সাথে এপসাইলন টির ইনভার্স প্রপোর্শনাল, তাই না? তার মানে আমি যত বেশি রড দিব, যত বেশি রো বাড়াবো, আমার এপসাইলন ওয়াইটা কমতেছে। এপসাইলন ওয়াই না বলে আমি প্রথমে মনে করি এটাকে এপসাইলন টি বললাম, যে আমার এখানে স্ট্রেসটা। তার মানে এই যে রডটা, এই যে আমার স্টিলের যে স্ট্রেসটা এপসাইলন টি বা এপসাইলন এসি বলি, এটার সাথে রো এর একটা ইনভার্স সম্পর্ক, তাই না? এবং এটা একটা জাস্ট আমার লিমিটিং কেস দেখাচ্ছি, যেই মুহূর্তে ইল্ডিং সেই মুহূর্তে ক্রাশিং। এখন আমি যদি এর থেকে বেশি চাই, এপসাইলন টি যদি আমি বেশি চাই বা এপসাইলন এস বলি, এপসাইলন এসটা যদি আমি অনেক বেশি চাই, যে আমি 0.02 থেকেও বেশি চাই, তাহলে কি করতে হবে? তাহলে আমি এই ছবিতেই ডায়াগ্রামে দেখা যাচ্ছে রোটা কমাইতে হবে, তাই না? এটা কি সবাই বুঝো? যে আমি যদি বেশি করে আমার স্ট্রেইনটা এট ফেলিওর আমি চাই 0.02, তাহলে স্বাভাবিকভাবে আমার রোটা কমাই আনতে হবে। তার মানে ব্যালেন্স কন্ডিশনটা হচ্ছে একটা লিমিট, যেটা দিয়ে আমি বুঝতে পারতেছি যে আমার ফেলিওরের সময় স্টিলের স্ট্রেইনটা কোথায় আছে, এটা আমি বুঝতে পারছি। ঠিক আছে, এটা সবাই বুঝতে পারছো? এটা কিন্তু একবারে এত সহজে বুঝে যাওয়ার কথা না। আচ্ছা, এখানে একটা টেক্সট আছে, এটা একটু পড়ে শোনাই, তারপরে আমরা আজকের ক্লাস শেষ করব। It is informative to compare these results with those of 4.1 and 4.2. In the previous calculation, it was found that at low loads, where the concrete had not cracked in tension, the neutral axis was located at a distance of 13.2. খেয়াল করে দেখো, প্রথম আনক্র্যাক সেকশনে ছিল 13.2 নিউট্রাল এক্সিসটা, তারপরে যখন ক্র্যাক করছে তখন এটা 7.6 এ আসছে, আর এখন যেটা আমরা জাস্ট করলাম দেখা যাচ্ছে নিউট্রাল এক্সিসটা 4.9 এ চলে গেছে। এটা প্রথমে খেয়াল করো, ঠিক আছে? আর সেম স্টেজ অফ লোডিং, স্টিলের স্ট্রেস প্রথমে ছিল 2870 আনক্র্যাক সেকশনে, তারপরে ক্র্যাক সেকশনে গেছে 22,300, আর এখন এটা ইল্ডিং এ চলে গেছে 60 গ্রেড। তাহলে খেয়াল করে দেখো,
মোমেন্ট কিন্তু এখানে ছিল 45, এখানে 90, আর এখন হলো 248 কিউব ফিট। কিন্তু খেয়াল করে দেখো স্ট্রেস গুলা কিভাবে বাড়তেছে, ঠিক আছে? একইভাবে আমরা আই এর ভ্যালুটা দেখতে পারি। আই এর ভ্যালুটা যদি বের করতে চাও দেখো যে কত কত কমে গেছে। আমরা লেখাটা ফাইনাল পড়ি। This migration of neutral axis toward the compression edge and the increase in steel stress as load is increased is a graphic illustration of the difference between the various stages of behavior through which a reinforced concrete beam passes as its load is increased from 0 to the value that causes it to fail. The example also illustrate the examples also illustrate the fact that nominal moments cannot be determined accurately by elastic calculation. এখানে অনেকগুলো জিনিস আমরা বললাম। এক হচ্ছে ডেপথ অফ দ্য নিউট্রাল এক্সিস ড্রাস্টিক্যালি কমে যাচ্ছে ক্র্যাকিং এর ফলে, এবং ফার্দার ফেলিওরে আরো কমে যাচ্ছে। বিশেষ করে স্টিলের স্ট্রেস আনক্র্যাক সেকশনে খুবই কম থাকে, এবং এরপরে এটা ক্র্যাক হয়ে গেলেই এই প্রথম এইটা খেয়াল করো, এখানে ছিল 45 কিউব ফিট, আর এটা খেয়াল ডাবল মুভমেন্ট। ডাবল মুভমেন্টে দেখো স্টিলের স্ট্রেসটা কত বেশি বেড়ে গেছে, এবং ফার্দার আমরা আলটিমেটে তো ইল্ডের মাধ্যমে ফেল করলাম, সেটাও দেখলাম। ঠিক আছে, তাহলে আমার মনে হয় আমরা আজকে মানে এখানে থেমে যাব। তোমাদের কিছু প্রশ্ন নেই? আচ্ছা, আগামীকাল তো ছুটি, আমার কিন্তু খুব টাইট অবস্থা, আমার কিন্তু একটা এক্সট্রা ক্লাস নিতে হবে। আমার ছুটি হলে সাথে সাথে আমাকে, আমার ভাগে কিন্তু 4 সপ্তাহ ক্লাস আগামী সপ্তাহে শেষ, কিন্তু আমার মনে হয় আমি আগামী সপ্তাহে শেষ করতে পারবো না, আমার আরো 2-3টা ক্লাস লাগবে। তারপরে আমার এক্সট্রা ক্লাস লাগবে, কারণ আমার অংশের সিলেবাসটা আসলে অনেক বড়। তো তোমাদের সাথে এক্সট্রা ক্লাস নিতে হলে কোন দিন নিতে হবে? আচ্ছা, এটা তোমাদের সিআর আমাকে একটু জানাও। কালকে ক্লাসটা যেহেতু ছুটি, আমরা অন্য এক সময় একটা এক্সট্রা ক্লাস নিয়ে আগামী সপ্তাহে আমরা 4টা ক্লাস নিব, এবং আমরা একটু আগে থাকার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, এবার তোমরা একটু প্রশ্ন করো, এখানে কিন্তু অনেক প্রশ্ন আসার কথা। স্যার এই প্যারাটা স্যার একটু আরেকবার বুঝাবেন পুরোটা, কোনটা? পয়েন্টগুলো কি বলছে এখানে কয়েকটা জিনিস বলা হচ্ছে। স্যার? একটা হচ্ছে পুরো প্যারাটা স্যার। আমরা কিন্তু একটা বিমকে বিভিন্ন স্টেজ দেখলাম। স্টেজ মানে আস্তে আস্তে লোড বাড়াচ্ছে। প্রথমে 0 ছিল, অল্প একটু লোড দিলাম, দেখলাম যে সেকশন টেনশনে ক্র্যাক করে নাই, কারণ কংক্রিটের টেনসাইল স্ট্রেসটা মডুলাস অফ রাপচারের ভিতরে আছে। সেই সময় আমরা স্ট্রেসেস ইলাস্টিক না হলে প্রপোর্শনাল ভিতরে ছিল, আমরা ডেপথ অফ দ্য নিউট্রাল এক্সিস বের করছিলাম, সেটা ছিল 13.2, তাই না? টোটাল আমাদের বিমটা ছিল কত, 25 ইঞ্চি মনে হয়, এবং 13.2 তার নিউট্রাল এক্সিস ছিল। তারপর যে মুহূর্তে ক্র্যাক হলো, আমরা দেখছিলাম যে মোমেন্টটা 45 থেকে 90 তে গেলেই ক্র্যাক করছিল। হ্যাঁ, বিশেষ করে এখানে আমরা পার্টিকুলারলি দেখলাম যে 49 কিউব ফিট ক্রস করলে ক্র্যাক করার কথা। তো আমরা 90 দিকে দেখছি যে যদি সেকশনটা ক্র্যাক করে তখন তার ডেপথ অফ দ্য নিউট্রাল এক্সিস 7.6। আর এখনই আমরা যেটা দেখলাম, এই যে একটু আগে সি বের করলাম না, দেখো একটু আগে সি বের করছি, আমি এটাও দেখি, এই যে সি 4.9, এটা তো একই কথাই, এটা তো ডেপথ অফ দ্য নিউট্রাল এক্সিস 4.9, এখন আরো ফার্দার রিডিউসড হয়েছে। তাহলে দেখতে পাচ্ছ যে সেকশনটা কিন্তু মানে আনক্র্যাক থেকে ক্র্যাক হয়ে ক্র্যাকটা প্রোপাগেট করছে, ক্র্যাকটা উপর দিকে চলে যাচ্ছে, নিউট্রাল এক্সিসটা আমার উপরের দিকে কম্প্রেশনের দিকে শিফটিং হয়েছে। এটা প্রথমে দেখি আমরা। দ্বিতীয়ত দেখো স্ট্রেস গুলাও দেখো, বিশেষ করে স্টিলের স্ট্রেস গুলা, এটা 2870 ছিল একদম 45 কিউব ফিটে, 90-তে এটা অনেক বেড়ে গেছে ক্র্যাক হওয়ার সাথে সাথে। আর এখন আমরা দেখতেছি এটা ইল্ডিং এর মাধ্যমে ফেল করছে, তার মানে এটা 60,000 PSI। আর কিছু প্রশ্ন আছে? স্যার বলো। স্যার 4.1 এক্সাম্পলে স্যার যদি মোমেন্ট আর এর চেয়ে বেশি হতো, তাহলে স্যার আমি কোন অ্যাপ্রোচে করতাম? আচ্ছা, ও যেটা বলছে আমি বুঝতে পারছি, যে আমি তো অঙ্কটা করার আগে তো আমি জানি না যে অঙ্কটা এইভাবে করতে হবে, তাই না? এখানে খেয়াল করো, এই অঙ্কটা করার আগে তো আমি জানি না যে এটা সেকশন ক্র্যাক করলো কি করলো না, এটা তো বোঝার কোনো উপায় নেই। বোঝার একটাই উপায় আছে, অঙ্কটা এই পর্যন্ত করার পরে, যে আমি নিচের স্ট্রেসটা এই যে 434 পেলাম, এর আগ পর্যন্ত করে দেখলাম যে এই 434টা এফআর এর থেকে কম। মডুলাস অফ রাপচার হচ্ছে 475 PSI, পার্টিকুলার কংক্রিটে আসছিল, সেই যে প্রথমেই দেখাইছিলাম আমরা 475, এর কম দেখে এটা ভ্যালিড ছিল। এটা না হলে কিন্তু অঙ্কটা এই রেঞ্জেই থাকতো না। সুতরাং এই অংশটা আগে করতে হবে। যদি এখানে না হয় তাহলে এটা পরের স্টেজে চলে গেছে, তাহলে পরের স্টেজের মতো করতে হবে। ঠিক আছে, এখানে আমরা যেটা করবো আসলে ক্র্যাকিং মোমেন্টটা প্রথমে বের করবো। ক্র্যাকিং মোমেন্টটা বের করলেই প্রবলেমটা বোঝা যায় যে কোথায় আছে।
তাহলে এখান থেকে আমরা প্রথমে আসলে আসলে আবার দেখাই, এখানে প্রথমে আমি এম ক্র্যাক বের করব অন দ্য বেসিস অফ এই এফ আর ভ্যালু। এই এমটাকে আমরা বের করে দেখব, এই ভ্যালুটাকে আমরা আননোন ধরে এটাকে এম বের করবো। এইখানে আমরা এফসিডির জায়গায় এম এফ আর বসায় দেখবো কত আসে, ট্র্যাকিং মোমেন্টটা কত। তার থেকে যদি বেশি হয় তাহলে এইভাবে কিন্তু আসলে হবে না। জি স্যার, এখানে স্যার ক্র্যাকিংটা আসছিল 45ই আসছিল স্যার, এই মোমেন্ট যেটা ক্র্যাকিং মোমেন্টই ছিল স্যার, কিন্তু স্যার 45 এর চেয়ে বেশি হলে স্যার আমি কোন অ্যাপ্রোচে করব স্যার? হ্যাঁ, মনে করো এই পার্টিকুলার প্রবলেমটা একটা পরীক্ষা তোমাকে দেওয়া আছে, এই প্রবলেমটা মনে করো 60 কিপ ফিট দেওয়া আছে, তো তুমি এখানে আসার পরে দেখলা যে এম ক্র্যাকটা আসতেছে 49, তো তোমার আছে 60। তার মানে এই এখন বোঝা যাচ্ছে যে সেকশনটা ক্র্যাকড এন্ড ইলাস্টিক। তাহলে পরের রেঞ্জে চলে যাবা। এরপরে তখন তুমি এইভাবে করলে, যেটা 90 এর জন্য যেভাবে করছি, 90 এর সময় এভাবে করলাম কেন, কারণ এই যে ক্র্যাক ফর্ম করছে, যে প্রথমে আমি দেখাই দিয়েছি না, এই যে এখানে অবশ্য দেখানো হয় না, মনে হয় এখানে দেখানো উচিত ছিল। এই যে প্রথমে এখানে লেখা আছে সিন্স এম ইজ গ্রেটার দেন এমসিআর, এটা প্রথমে আসলে ক্যালকুলেট করে নিতে হবে, দেখাইতে হবে। জি এবং স্যার। এটা যখন ক্যালকুলেট করবা তখন কোন অ্যাপ্রোচে করবা, তখন আসলে ক্র্যাক মানে গ্রস সেকশন ইয়ে ধরে করবা, সরি মানে 4.1 এর মতো অঙ্কটা করে তুমি দেখবা যে ক্র্যাকের বেশি হইলে তখন এইভাবে চলে আসবে। বুঝতে পারছো? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আর কোনো প্রশ্ন? তাহলে আজকে আমরা যেটা দেখলাম, এই প্রবলেমটা তোমরা একটু করো, অ্যালাউয়েবল মোমেন্টের প্রবলেমটা, আর একইভাবে এই প্রবলেমটা একটু করো। আচ্ছা বলো, কেউ কিছু বলতে চাচ্ছ? স্যার ওই যে লাস্টে যে অঙ্কটা ছিল ওখানে বললেন না যে নমিনাল কম্প্রেসিভ মানে নমিনাল স্ট্রেনটা একটু কমাই নিব আমরা, স্যার ওইটা কেন করব এটা বুঝি নাই। না, নমিনাল স্ট্রেনটা আসলে কমায় নিব না, নমিনাল স্ট্রেন বলতে এমই বের করব, কিন্তু আমরা যদি ডিজাইন ইউজ করি, আমরা আগেই বলছিলাম যে আমাদের ফর্মুলাটা কিন্তু হচ্ছে যখন ডিজাইন ক্যাপাসিটি ইউজ করব তখন কিন্তু ডিজাইন ক্যাপাসিটি মানেই হচ্ছে ফাই এম এম। হ্যাঁ, আমরা এই প্রথমে স্যার একটা রেজিস্ট্যান্স ফ্যাক্টর শিখছিলাম স্যার আমরা যে সেকেন্ড ইয়ার। না সরি, স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর দিয়ে গুণ করলে আমরা পাবো। আমি এখানে একটু লিখেই দেখাই, আমাদের আসল এক্সপ্রেশনটা হচ্ছে এম ইউ should be less than equal to pi mm। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আসল এক্সপ্রেশন। অর্থাৎ ডিজাইন ক্যাপাসিটি যেটা, সেটা আসলে নমিনাল ক্যাপাসিটিকে ফাই দিয়ে গুণ করব, এবং সেটা আমার গ্রেটার দেন ইকুয়াল টু হইতে হবে এম ইউ। এটা হচ্ছে আমার সবসময় আমি যখন ডিজাইন করবো এটা মাথায় রাখতে হবে। আমরা এখানে কিন্তু এখনো এম ইউটা কত এখানে বের করি নাই, এম ইউটা বের করছি আমরা হচ্ছে ওই যে লোড যখন বের করছি সেখানে। তোমার প্রশ্নটা কি জবাব পাইছো, বুঝতে পারছো জিনিসটা? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে করো। আচ্ছা, তোমাদের যে সিআর এ আসো, আমার তোমাদের সাথে নিজেদের সাথে আলাপ করে আমাকে আগামী সপ্তাহে একটা এক্সট্রা ক্লাস স্লট দিবা, ঠিক আছে? আমার কিন্তু খুব টাইট অবস্থা, আমার অনেক কিছু পড়াইতেছি, আমি আসলে আসল জিনিসই এখনো খুব একটা পড়াইতে পারিনি। এখন যেগুলো পড়লাম এগুলো সবই বলতে পারো যে সবই আসল, কোনোটাই ইয়ে না, কিন্তু আমাদের অ্যাকচুয়াল ডিজাইন আমরা ঢুকতে পারিনি। হ্যাঁ, আমার একটু সময় লাগবে। আগামীকালকে ক্লাসটার বদলে একটা এক্সট্রা ক্লাস। হ্যাঁ, আমি সেভাবে চিন্তা করতেছি, যেহেতু আমার হাতে আসলে 4 সপ্তাহ আছে, 4 সপ্তাহে আমি পারবো না, 12টা ক্লাসে হবে না, আমার 15টা ক্লাস অ্যাটলিস্ট লাগবে। সুতরাং আমি একটু 15টা ক্লাস কভার করার চেষ্টা করতেছি, তারপরও একটা মিস হলে সেটা ক্লাস এক্সট্রা নিতে হবে। ওকে, তাহলে তোমাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করবো, না কিছু বলতে চাও আরো? ওকে, তাহলে আমরা শেষ করি। আর তোমাদের ক্লাস নোটটা সবসময় একটু করে চেঞ্জ হচ্ছে, এবং আমিও কিন্তু আবার একটু আপলোড করে দিচ্ছি, সবসময় লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করবো, আগের গুলো মুছে ফেলে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম।